বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে। সোমবার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা। করিডোরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এই বিষয়ে সেনাবাহিনী কি ভাবছে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে করিডোরের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এটা আমাদের দেশ, আমাদের সবার দেশ। এই দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের সঙ্গে আমরা সবাই জড়িত। দেশকে ভালো রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। সুতরাং আমি মনে করি না যে এই বিষয়টা এমন একটি পর্যায়ে গেছে যেভাবে বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের একটি কারখানায় সন্ত্রাসী সংগঠন KNF এর পোশাক পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, KNF মূলত বম কমিউনিটি ভিত্তিক সংগঠন। পোশাক পাওয়ার সংবাদটি একটি বস্তুনিষ্ঠ সংবাদ। সংগঠনটির অস্ত্রের ব্যবহার আমরা পার্বত্য চট্টগ্রামে দেখেছি। তাদের আক্রমণে আমাদের কয়েকজন সেনা সদস্য মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন। সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটি ভালো কোনো খবর নয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে, সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন করা হয়েছে 2025 প্রত্যাহারের দাবিতে, এবং এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এই মঙ্গলবার দিন আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। একই সঙ্গে এই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সবগুলো সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এরপর যে তথ্যটি তা হচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ 29 মের মধ্যে অপসারণ করার দাবি জানিয়েছে NBR সংস্কার ঐক্য পরিষদ। এ সময় পরিষদের নেতারা বলেন, 3 দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এই দাবি করছেন তারা। সাথে আরও কয়েকটি তথ্য একটু যোগ করি। দাবি আদায়ে আগামী মঙ্গলবার 2 দিনব্যাপী কলম বিরতি কর্মসূচি করতে যাচ্ছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছে। এদিকে চাকরির শুরুতে 11তম বেতন গ্রেড নির্ধারণ সহ 3 দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে এবং অন্যদিকে বিদ্যুৎ সেবা চালু রেখে মঙ্গলবার থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। এরপর আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে পৃথক দাবি দাওয়া নিয়ে এই যে সচিবালয়, জাতীয় রাজস্ব বোর্ড, NBR এবং চট্টগ্রাম বন্দরে চলমান যে আন্দোলন, একে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে হান্নান মাসুদ লিখেছেন, আজ সচিবালয়, NBR কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু 24 পরবর্তী সময় এটা আর পাবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটা গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না পার পেয়ে গেছেন। পুনশ্চ বলছি, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। সচিবালয় বিক্ষোভকারীদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আপনারা অফিস চলতে দেবেন না বলে হুমকি দেন। 5 আগস্টের আগে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু কেউ পদত্যাগ করেন নাই। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার টিকে গেলে আপনারা ঠিকই পদলেহন করে চাকরি করতেন। সুতরাং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা যদি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সরকারকে হুমকি দেন ও সংস্কার কার্যক্রমে বাধা দেন, তবে মনে রাখবেন জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় আসি। ডক্টর সাব্বির আহমেদ, আপনার কাছে একটু আসি শুরুতে।
এই যে পরিস্থিতি যেটি আমরা দেখতে পাচ্ছি এবং যেটি আমরা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, সচিবালয়, এনবিআর, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এবং এমন আরও অনেক প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে বিক্ষোভ, কর্মবিরতি চলছে। রাষ্ট্রের যে দৈনন্দিন কার্যক্রম, এগুলো পরিচালনা আসলে কতটা ঝুঁকিতে পড়ছে, আপনি কি বলবেন ডক্টর সাব্বির আহমেদ? ধন্যবাদ আপনাকে। আমি বলি যে গত 8ই আগস্ট 2024 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব পালনের পর থেকে এখন পর্যন্ত এবং এই 8 বা 9 মাসে আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশের ইতিহাসে এইরকম মাত্রায় ব্যাড গভর্নেন্স গভর্নেন্স তো কোনো ডিগ্রিতে ফেলানো যাবে না। শাসনের এত ব্যাড, মানে এরকম মাত্রার ব্যাড গভর্নেন্স আমরা কখনো দেখি নাই। এখন বলতে পারি এটা হলো আমার মূল কথা। আমি এটার সাথে রিলেটেড যে কথাটা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদকে তিনি সমন্বয় করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যে কারণে আমরা দেখি একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে উনি বারবারই ক্রাইসিসের। তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে এই যে আপনার এই যে সরকারি কর্মচারী বিধিমালায় যে পরিবর্তনটা আনা হচ্ছে এটা নিয়ে, এবং এটাকে কেন্দ্র করে সারা দেশে পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর। আমরা এর আগেও দেখেছি যে উনি কিন্তু বারবার, মানে উনি ক্ষমতায় আসার পর উনি যে জায়গাটাতে ব্যর্থ হচ্ছেন বারবার, বা শুরু থেকেই যে বিষয়টাতে তিনি অপরিষ্কার ছিলেন আমার মনে হয়, এবং এটা এখনো উনি কিন্তু ওনার প্রায়োরিটির জায়গাটা সেট করতে পারেন নাই শুরু থেকে। একবার তিনি এইখানে হাত দেন, আরেকবার ওইখানে হাত দেন, একবার বন্দর, একবার করিডোর। উনি কি করতে চান, কিভাবে করতে চান, কোনো বিষয়ই তার কাছে আমার পরিষ্কার মনে হয় না। বরং আমি যেটা মনে করি, শুরু থেকেই তিনি যদি এই 3টা বিষয়ে মনোনিবেশ করতেন, সংস্কার যে বিষয়টি তিনি হাত দিয়েছেন সেখানে মনোনিবেশ করতেন, তিনি যদি নির্বাচনের বিষয়টিকে গুরুত্ব দিতেন, তিনি যদি বিচারের বিষয়টিকে গুরুত্ব দিতেন, তাহলে এটাই তার জন্য আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতো। এবং এখানেও আমি লক্ষ্য করছি যে 19 থেকেই এত বেশি অ্যাম্বিশাস, সংস্কার নিয়ে ওনার মধ্যে এত অ্যাম্বিশন, এবং বিচার নিয়ে যে অ্যাম্বিশন, এবং আপনার এই নির্বাচন নিয়ে এই সবগুলো বিষয় নিয়েও কিন্তু ওনার মধ্যে সুস্পষ্ট এবং বোধগম্য ধারণা আছে বলে আমার কাছে মনে হয় না। যে কারণে পুরো জিনিসটাই কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছে, পুরো জিনিসটা। এবং আমি তো দেখছি যে ওনার জন্য সবচেয়ে ভালো এবং সেফ এক্সিট হবে ডিসেম্বরের মধ্যে ওনার নির্বাচন করে বিদায় নেওয়া। তা না হলে ওনার সামনের দিনগুলো আরো খারাপ যাবে বলেই আমি ধারণা করছি। জি, ধন্যবাদ। জি সাব্বির আহমেদ, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। তানভীর হোসেন, একই বিষয় আসলে, এই যে রাষ্ট্রের দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে আর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এতে কতটা ঝুঁকিতে আছে সাধারণ মানুষ, কিভাবে সেবা নিবে তারা, কি করবে তারা, কি বলবেন? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর সাব্বির সাহেব কিন্তু খুব প্রপারলি বলেছেন, এবং আমি ওনার সাথে একটা যোগ করতে চাই। আমরা শুরু থেকে যে জিনিসগুলো আমরা ফলো করছি সেটা হলো যে প্রফেসর ইউনূস এবং তার সরকার একটা ইমাজিনেটিভ আন্ডারস্ট্যান্ডিং বা কল্পনাপ্রসূত চিন্তা নিয়ে সরকার পরিচালনা করছেন। এটা এই কারণে বলছি যে যদি আপনি শুরু থেকেই শুরু করেন বিপ্লব বা যদি অভ্যুত্থান উত্তর হয়, তাহলে যে কোনো দেশের বিপ্লব বা অভ্যুত্থানে যারা করেন তারা কিন্তু নিঃস্বার্থ হতে হয়, তাদেরকে নিঃস্বার্থ হতে হয়, এবং নিঃস্বার্থ হতে হয় সেই জাতির বৃহত্তর গ্রেটার গুডের জন্য, বৃহত্তর কল্যাণের জন্য। তো এখানে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন, কেউ বলছেন জুলাই ষড়যন্ত্র, কেউ বলছেন জুলাই বিপ্লব, হোয়াট এভার ইট ইজ, সরকারকে তারা ফেলে দিতে সামর্থ্য হয়েছেন এবং তারা একটা সরকার গঠন করেছেন, এবং সেটা নিয়েও বিতর্ক আছে।
সবকিছুকেই কনসিডারেশনের মধ্যে নিয়ে আসার পরেও যদি আপনি দেখেন এই পুরো জায়গাটাতে সরকার এবং তাদের যে সহযোগী শক্তিগুলো তারা কেউ নিঃস্বার্থভাবে জাতির কল্যাণের বৃহত্তর কল্যাণের জন্য কাজ করেনি। প্রথমত হলো যে যদি এই পুরো আহ, যে আহ, পুরো যে আপনার সিস্টেম আছে সেই সিস্টেমের লিডার হিসেবে প্রফেসর ইউনূস ব্যক্তি স্বার্থে মোহে মোহাচ্ছন্ন ছিলেন এবং তিনি তার ব্যক্তি স্বার্থ এবং তার প্রাতিষ্ঠানিক স্বার্থের দিকে যতটা মনোযোগ দিয়েছেন রাষ্ট্রের প্রতি ততটা মনোযোগ তিনি দেননি, সেটা এখন প্রমাণিত। নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হয়েছে, তার যে উপদেষ্টা পরিষদ তারা এক একবার এক এক সময়, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ইমাজিনেটিভ আন্ডারস্ট্যান্ডিং, সর্বত আমার কাছে যেটা মনে হয় এই পরিষদের এই বাংলাদেশের যে ভাইব্রেন্ট কালচার এবং বাংলাদেশের যে ভাইব্রেন্ট পলিটিক্স এটা বুঝার সামর্থ্য তাদের কখনোই ছিল না। এবং তারা যেটা আরো মজার যে কাজটা করেছেন, বিদেশ থেকে তারা ইম্পোর্ট করে নিয়ে এসেছেন এক্সপার্ট, এবং সেই সব এক্সপার্টরা যারা দীর্ঘদিন ধরে এখানকার রাজনীতি, এখানকার মানুষের উন্নয়ন, অর্থনীতি সবকিছু থেকে দূরে ছিলেন। এখন প্রফেসর ইউনূস পারহাপস উনি গ্লোবালি বেস্ট হলেন, মাইক্রো ইকোনমিক্স নিয়ে উনি কথা বলেন, কিন্তু মাইক্রো পলিটিক্স নিয়ে যে উনি খুব ভালো করবেন এটা এটা আশা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত যেটা হয়েছে যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারা কেউ নিঃস্বার্থ আচরণ করেনি। তারা যে দৌড়ে যে তারা হলো সরকারে জয়েন করেছে, তারা রাজনৈতিক দল ঘোষণা করেছে, তারা যেটা করেছে যে তারা হলো যে একে হুমকি ধামকি দিয়েছে, তাকে তার বাড়িতে আক্রমণ করেছে, বিভিন্ন ভাবে তারা এই কাজগুলো করেই যাচ্ছে। সুতরাং তারা যে একটা নিঃস্বার্থ গোষ্ঠী তা না, কিন্তু তারাও কিন্তু পক্ষপাত মূলক একটা গোষ্ঠী হয়ে গেল। তাহলে সরকারের প্রতি একটা হলো জনসাধারণের যে আগ্রহ তৈরি হবে, সে আগ্রহের মধ্যে বাধা হয়ে দাঁড়ালো সরকারেরই সমর্থিত যে রাজনৈতিক দল এনসিপি এবং তাদের যে কর্মকাণ্ড। তারা সরকার মানে যেটা সবসময় বলা হয় যে দুধের দাঁত পড়েনি কিন্তু দুর্নীতি শুরু করে দিয়েছে, এরকম ঘটনা তো আমরা দেখেছি এই সরকারের মধ্যে। সুতরাং সরকার নিয়ে জনমনে যে আহ, যে শঙ্কা, সেই শঙ্কা থেকে জনগণ বের হয়নি। সরকার কিন্তু এখন পর্যন্ত জিডিপি তে ফোকাস করছেন না। এখন জিডিপি তে মানে আপনি দেখেন উন্নয়নের কোনো একটা জায়গাতে অর্থনীতিতে ফোকাস করছেন না, রাজনৈতিক কোয়ালিশনের দিকে ফোকাস করছেন না। তিনি এই যে আপনার হলো যে অন্যান্য যে জিওগ্রাফিক্যাল পলিটিক্স এর সাথে যারা যারা জড়িত সেই জায়গাটাতে সরকার গোলমেল করে ফেলেছে। তো এতগুলো গোলমেলে অবস্থার মধ্যে এখন নতুন করে যেটা যোগ হয়েছে, একটা সচিবালয়ে একটা অশান্তি শুরু হয়েছে, প্রাইমারি শিক্ষকদের মধ্যে একটা অশান্তি, সব জায়গাতে একটা অশান্তি শুরু হয়েছে। এখন রিয়াকশন কি হচ্ছে? রিয়াকশন যেটা হচ্ছে, আমরা কয়েক জাস্ট গত কালকেই সম্ভবত একজন উপদেষ্টার গাড়ি বহরে আক্রমণ করেছে, কারা করেছে জানি না, সেটা অবশ্যই নিন্দনীয় কাজ, কিন্তু আক্রমণ শুরু করেছে। এবং সচিবালয়ে আজকে হলো যে সারাদিন তারা সচিবালয় বন্ধ করে দিয়েছে। তার মানে সোশ্যাল যে রিয়াকশন, পলিটিক্যাল যে রিয়াকশন, সেই রিয়াকশন গুলো শুরু হয়েছে। এখন আপনি পুরো সমাজ যখন রাজনৈতিক জাল দ্বারা নিয়ন্ত্রিত থাকে, সেখান থেকে আপনি রাজনৈতিক জালটাকে তুলে নিয়ে ফেলে দিবেন, সেটা হঠাৎ করে এরকম ভাইব্রেন্স একটা জনগোষ্ঠীকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সুতরাং এই সরকারও সেটা পারবে না। জনগণের যেটা সামনে, যেটা আমার কাছে মনে হয় এই বিভিন্ন পরাশক্তিকে যেভাবে এর আগে সরকারগুলো ম্যানেজ করেছে সেভাবে ম্যানেজ করতে পারেনি। ইন্টারনালি এক্সটার্নালি আমরা একটা ঘোরতর বিপদের দিকে যাচ্ছি, এবং আমাদের কাছে আসলে একদম গ্রামীণ ভাষায় বলতে হবে যে বাবা মাপ চাই, দোয়া চাই, ইলেকশনটা দিয়ে দেশটাকে একটা ট্র্যাকে ফিরিয়ে দিয়ে আপনারা আমাদেরকে রক্ষা করুন। জি, তানভীর ধন্যবাদ। হোসেন। তানভীর হোসেন, আমি একটু আসি আপনার কাছে। যে বিষয়টি যে হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ, আমি যেমন অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, তারা যে হুঁশিয়ারি দিচ্ছেন যারা সচিবালয়ে বিক্ষোভ করছেন অথবা অন্যান্য জায়গায় এনবিআরে, তারা বলছেন যে আবারও বিপ্লব হবে। তাদের এই হুঁশিয়ারি, এতে কি পরিস্থিতির কোনো উন্নতি হবে আপনার মনে হয়? এতে কি পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো সুযোগ আছে যে হান্নান মাসুদ অথবা হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, তাহলে হয়তোবা আমরা বিক্ষোভ আন্দোলন থেকে পিছিয়ে যাই, এমন পরিস্থিতি তৈরি হতে পারে? তানভীর হোসেন, হান্নান মাসুদ, হাসনাত আবদুল্লাহ তারা হুঁশিয়ারি দেবার কে, সেটা আগে আমাদের একটু চিন্তা করতে হবে। তারা একটা নতুন সংগঠিত একটা রাজনৈতিক দলকে তারা রিপ্রেজেন্ট করে। তো একটা রাজনৈতিক দল যখন সরকারের সাথে
সরকারের যারা কর্মকর্তা কর্মচারীর একটা ধরে নেই যে একটা ভুল বুঝাবুঝি বা একটা হলো যে স্বার্থের একটা দ্বন্দ্ব বা স্টেক হোল্ডারদের মধ্যে একটা ক্যাওটিক সিচুয়েশন হয়েছে। তো সেটাকে যখন এই রাজনৈতিক দল থেকে হুমকি দামকি দেওয়া হয়, এটা প্রকাশ্যই সন্ত্রাসবাদী আচরণ, এবং তারা কখনো এটা করতে পারে না। যেখানে সরকার আছে, সরকার তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে কিভাবে সমাধান করবে, তারা সরকার থেকে সমাধান করবে। এখানে তো বিএনপি থেকে তো আমরা কোনো কথা বলতে শুনি নাই। বিএনপির তো এটা স্টেক না, সুতরাং এনসিপির তো এটা কোনোভাবে স্টেক না। এখন তারা যে প্রথম থেকে মব জাস্টিস গুলো করেছে, এটাকেও যদি তারা মনে করে যে ওইভাবে ডিল করতে পারবে, আমার মনে হয় পারবে না। আমার মনে হয় যে তারা নিজেদের জন্য এবং জাতির জন্য একটা ভালো বিপদ ডেকে নিয়ে আসতেছে। জি, তানভীর হোসেন, সাব্বির আহমেদ, আপনার কাছে আসি। এই যে হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, তাদের যে হুঁশিয়ারি অথবা তারা যে বলছেন যারা বিক্ষোভ করছেন তাদের উদ্দেশ্যে, এতে পরিস্থিতির আসলে উন্নতি হওয়ার কোনো সুযোগ আছে? অথবা এতে তো আসলে বিরোধা তো আরো বাড়বে, হয়তোবা সরকারের সাথেও প্রশাসনিক যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের যে সম্পর্কের যে টানাপোড়েন চলছে, অথবা যেই অধ্যাদেশ ঘিরে তারা বিক্ষোভ করছেন, তারা দাবি দেওয়া জানাচ্ছেন, পরিস্থিতি তারও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসলে, সাব্বির আহমেদ? আপনি অলরেডি আপনাদের দুজনের কথাই এটার উত্তর চলে এসেছে বলে আমি মনে করি, তবু আমি একটু বলি। সেটা হলো যে তারা যে ভাষায়, যে ল্যাঙ্গুয়েজে তারা কথাবার্তা বলছেন, যেভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন, প্লাস যেভাবে বড় রাজনৈতিক দলগুলোর নেতা সম্পর্কে কথা বলছেন, এবং আমি এও শুনলাম যে উপদেষ্টা পরিষদের সিনিয়র মেম্বারদেরকে ভাই বলে সম্বোধন করছে। তার মানে আমার কাছে তো মানে এই গ্রুপ অফ স্টুডেন্ট যারা এই এনসিপির নেতৃত্বে গেছে, এদেরকে তো আসলে সাধারণ মানুষ এখন বেয়াদব ছাড়া আর কোনোভাবেই এদেরকে বিবেচনা করে না। একটা জিনিস তাদেরকে বুঝতে হবে যে তারা ক্রমাগত তাদের এই আচরণের মধ্যে দিয়ে দেশে আরেকটা ভায়োলেন্ট সিচুয়েশন টেনে নিয়ে আসতেছে, সেটা কারোরই কাম্য না। সুতরাং আমরা আশা করব যে ডক্টর ইউনূস, যিনি এদের মানে গডফাদার বলে আমরা ইতিমধ্যে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার করি, এবং তিনি গডফাদার হিসেবে তিনি যদি এই প্রবণতাকে তিনি যদি গাইড করতে না পারেন, তাহলে আমি মনে করি যে দুই পক্ষের জন্য বিপদ হবে। এবং এটার জন্য আমি মনে করি উনি এই জিনিসটাকে বুঝতেই পারছেন না যে এই যে সকল ছাত্রদেরকে উনি আশকারা দিচ্ছেন, ছাত্র নেতাদেরকে, এরা দেশের পরিস্থিতিকে ক্রমান্বয়ে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এবং সামনে আরো পরিস্থিতি খারাপ হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে যে সকল তথ্য পাই, যে এটা এখন পাবলিক পারসেপশন তৈরি হয়ে গেছে এই ছাত্র নেতাদের সম্পর্কে, এবং যদি পুলিশ পাহারা না থাকে তাদের সাথে, সেই ক্ষেত্রে তারা নানান ব্যাকলেশের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুতরাং আমি মনে করি ওই ধরনের পরিস্থিতি আসার আগেই ডক্টর ইউনূসের উচিত হবে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি উনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেন না, আর পারবেন বলে মনে হচ্ছে। সাব্বির আহমেদ, আমরা যদি দেখি কদিন আগেই কিন্তু নাহিদ ইসলামের সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা ডেকে, এবং নাহিদ ইসলাম দেখা করে বের হয়ে বললেন যে প্রধান উপদেষ্টা ভাবছেন যে পদত্যাগের কথা ভাবছেন, নাহিদ ইসলামই বললেন। তো প্রধান উপদেষ্টা তো তাদের ডাকলেন, বললেন যে তোমরা সংযত হও, আমরা বিভিন্ন বাংলাদেশের গণমাধ্যমে যেটা দেখেছি আরো সংযত হও। তারপরেও এই ধরনের পরিস্থিতি হলে এটা তো সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি। জি, সাব্বির আহমেদ। এই নরম ভাবে বলার মধ্যে থাকতে হবে না। আপনি যখন বলছেন যে আপনারা সংযত হন, আর এট দি সেম টাইম তারা যখন এই যমুনার সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করতেছে, তখন তাদেরকে আপনি যেভাবে ট্রিট করছেন, এটা তো দুই ধরনের আচরণ হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে অবশ্যই তাদেরকে এটা সিরিয়াসলি গাইডেন্সটা তাদেরকে দিতে হবে, যে তাদের আরো মানে তাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল যে ম্যাচিউরিটি, সেই ম্যাচিউরিটিটা কিভাবে তৈরি হয়, সেই ব্যাপারে এনসিপি নেতাদেরকে ডেকে সেই গাইডেন্সটা উনি দিবেন বলে আমার মনে হয়। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ না। আমার কাছে মনে হয়, আমার কাছে ডক্টর ইউনূসকে প্রথম থেকেই কখনো মনে হয়নি যে উনি খুব মানে প্রোয়েক্টিভ একজন লিডার। প্রোয়েক্টিভ সব বিষয়ে উনি ডেলিগেশন অফ রেসপন্সিবিলিটি, অন্যের উপরে দায়িত্ব ছেড়ে দিয়ে
তিনি চুপচাপ বসে থাকেন। এইভাবে আসলে একটা দেশের প্রধান নেতৃত্বে থাকা যায় বলে আমার মনে হয়। জি সুতরাং আমার মনে হয় এটা তার জন্য একটা সতর্ক বার্তা। এনসিপি ছাত্রদের যে ধরনের ব্যবহার, যেটা আমরা ছেলেদের মাঝখান থেকে দেখছি, মেয়েদের মাঝখান থেকে আমরা এই ধরনের কোনো আচরণ এখন পর্যন্ত লক্ষ্য করিনি। জি, ডক্টর সাবির আহমেদ, আপনাকে ধন্যবাদ। তানভীর হোসেন, আপনার সাথে থাকবেন। আমাকে একটি বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে আমরা আলোচনা চালিয়ে যাব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু তানভীর হোসেন আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত দুদিন অনেকগুলো রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন এবং রাজনৈতিক এবং সংগঠনের সাথে বৈঠক করেছেন, বিএনপি, জামায়াত সহ। সরকার নিঃসন্দেহে একটি চাপে আছে, চাপ অনুভব করছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। নানামুখী রাজনৈতিক দলগুলোর নির্বাচনের চাপ, সংস্কারের চাপ, এই যে প্রশাসনিক যে কর্মকর্তা কর্মচারীদের চাপ, নানা রকম চাপ, আন্দোলন, বিক্ষোভ, দাবি, এগুলো তো চলছেই। এর মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক হলো এবং যে বিষয়টিকে ঘিরে আসলে বৈঠকটি শুরু হলো, এবারের যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার কথা ছড়ানোর পরে সব রাজনৈতিক দলের সাথে বসা হলো, এতে কি আসলে সরকারের যে সংকট কাটলো নাকি চ্যালেঞ্জ আরো বেড়ে গেল? আপনি কিভাবে দেখেন? এটা তো একটা নাটকীয় অবস্থান সরকারের দিক থেকে। আমার কাছে সম্পূর্ণ মনে হচ্ছে যে নাটকীয় অবস্থান। দেখুন, সরকার অনেক সিরিয়াস একটা ম্যাটার, এখানে মান অভিমানের সুযোগ নেই। আর আপনার এত মান অভিমান থাকলে আপনি কেন আসলেন এই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে? আপনাকে তো আপনি তো সেই যখন সরকার পতনের আগ থেকেই তো আপনি এগুলোর ইন্ধন দিয়েছেন, আপনি মেটিকুলাসলি প্ল্যান করে এখানে এসেছেন। তাহলে আপনি কেন এখন এইসব ঠুনকো মান অভিমান দেখাচ্ছেন? তো আমার কাছে যেটা মনে হয় যে প্রক্রিয়াতে ওনারা যেটা করছেন সেটা হলো যে সরকারের দিক থেকে একটা চেষ্টা ছিল যে রাজনৈতিক দলগুলোকে একটা চাপে ফেলে সরকারের যে উদ্দেশ্যগুলো আমরা ক্লিয়ার না, কারণ তারা তাদের ম্যান্ডেট ক্লিয়ার করেনি এখন পর্যন্ত। তাদের ইলেকশন নিয়ে তাদের কোনো সিরিয়াসনেস আমরা কিন্তু এখন পর্যন্ত দেখছি না। সুতরাং তারা যে কাজগুলো করতে চেয়েছিলেন বা যেগুলো করতে চেয়েছেন সেগুলোকে তারা শান্তিমতো করতে পারছেন না বলে বিভিন্ন পক্ষের সাথে হলো যে তাদের একটা দ্বিমত তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। তো প্রথম দূরত্ব তৈরি হয়েছে তাদের যেটা রক্ষাকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাদের সাথে একটা যখন দূরত্ব তৈরি হলো, সেই দূরত্বকে তারা একটু ব্যালেন্স করার জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা এটা এক ধরনের আমার কাছে মনে হয় যে সফট একটা গেম তারা প্লে করছে। এখন এই গেমের আউটপুট কিন্তু এখন পর্যন্ত সরকারের তরফ থেকে যেহেতু বলা হয়নি, তার মানে এটা আপনি ধরে নিতে পারেন, কারণ আজকে দুদিন পার হয়ে গেছে সরকার কিছু বলছে না, তার মানে সুখকর কোনো বিষয় সরকার খুব স্বস্তি পেয়েছে বা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকার এক ধরনের নিশ্চয়তা পেয়েছে, সেটা মনে হয়নি। কারণ সবচেয়ে বড় রাজনৈতিক দল এই সময় যারা অ্যাক্টিভ, তারা বাইরে এসে বলেছে যে তারা তাদের দাবি দেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে। আমি বিএনপির কথা বলছি, তারা খুব ক্লারিটির সাথে বলেছে তারা ইলেকশনের রোডম্যাপ তারা চাচ্ছে সরকারের কাছ থেকে, এবং তারা কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, এই বিষয়টা তারা ক্লিয়ারলি বলেছে। তাহলে সরকার সেই বিষয়ে সরকার কোনো মন্তব্য এখন পর্যন্ত করেননি। তার মানে বোঝা যাচ্ছে যে সরকার পুরো বিষয়টা এখনো খুব ভালোভাবে হজম করে উঠতে পারেননি। তো আমাদের বোধহয় এই দৃশ্যটা দেখার জন্য বা সরকারের উত্তর পাওয়ার জন্য আরো দু একটা দিন ধৈর্য ধরতে হবে। জি, তানভীর হোসেন, জি আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয় আপনি কি বলবেন? প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, এতে কি সরকারের সংকট কাটলো নাকি আরো চ্যালেঞ্জ বেড়ে গেল সরকারের জন্য? এটা তো ঠিকই যে তারা এই পদত্যাগের বিষয়টি কি ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে তিনি আসলে একটা কৌশল নীতি হিসেবেই ব্যবহার করেছেন। তিনি হয়তো চেয়েছিলেন যে এই ধরনের একটা বিষয়কে যদি প্রকাশ করা হয় তাহলে এর মধ্য দিয়ে এই রাজনৈতিক দলগুলো বা অন্যান্য যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে তার পক্ষে একটা সিম্পেথি তৈরি হবে। হয়তো সেই ক্ষেত্রে তিনি কিছুটা সফল হয়েছেন।
বাট এটা দিয়ে যে এক্সপেক্টেড আউটকাম, যে আকাঙ্ক্ষিত ফলাফল, সেটা আসলে তিনি অর্জন করতে পারেন নাই। দেখুন, আইরনিটা হচ্ছে যে একদিকে তিনি এই ধরনের কৌশল প্রয়োগ করছেন, আবার একই সাথে তিনি এই আজে বাজে কাজগুলো করছেন। যেমন ধরেন এই যে সরকারি কর্মচারীদের বিষয়ে বিধিমালার পরিবর্তন। অর্থাৎ তিনি কি আসলেই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, এই বিষয়টা কি তিনি আসলেই চাচ্ছেন, সেটাও মনে হচ্ছে না। আবার অন্যদিকে ধরুন, আজকে দেখুন দেখুন আর্মির যে সংবাদ সম্মেলনটা হলো, এ বিষয়ে আপনিও আহ আপনার বক্তব্যে উল্লেখ জি। করেন, সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা দায়িত্বশীল বক্তব্য আমরা পেয়েছি। এবং আহ, মানে এটা ঠিক যে সবাই তাকে কিন্তু এখনো সহ্য করে যাচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু কিন্তু আমার যেটা ব্যক্তিগত মত হচ্ছে যে তিনি সামগ্রিক ভাবে তিনি বোধহয় হালটা ধরে রাখতে পারবেন না শেষ পর্যন্ত। কারণ আমরা সেই মানে ওনার অ্যাপ্রোচের মধ্যে আমি একটা গন্ডগোল লক্ষ্য করি। জি। অনেক কিছু করে ফেলতে চাচ্ছেন একই সাথে। আমার মনে হয় এই জায়গাটাতে যদি উনি পরিবর্তন না আনেন, তাহলে আমার মনে হয় যে আহ সামনে আমরা ভালো কিছু পাবো বলে মনে হয় না। জি, ডক্টর সাব্বির আহমেদ, একই সাথে যদি বলি, এই যে প্রধান উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর থেকে আসলে যে পরিমাণ সহযোগিতা তারা প্রত্যাশা করেন আসলে তারা পাচ্ছেন না, অসহযোগিতা পাচ্ছেন, এই ধরনের কথা আসছে। তো এই যদি অবস্থা হয়, সেইখানে আরও একটি বিষয়ের সাথে যেটি আমরা যদি দেখি, বিএনপি সহ অন্যান্য যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে বামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারাও কিন্তু সরকারকে প্রতিনিয়ত নির্বাচনের জন্য চাপ দিয়ে যাচ্ছে। এই নির্বাচনের চাপটা কি বেশি হয়ে যাচ্ছে, এতটাই বেশি যে সরকার আসলে ফাংশন করতে পারছে না? না, দেখুন একটা জিনিস, নির্বাচনের চাপ কোথায় বেশি হয়ে যায়? আপনি কোন দলই, আমার আমার মতে যে কোন দলই যদি উনি প্রপার ওয়েতে এই দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যেতেন বা আলোচনা করতেন, তাদেরকে যদি খোলামেলা বলতেন যে আমরা একটা নির্বাচন করব এবং আপনাদের সহযোগিতা নিয়ে করব, কিন্তু এই প্রক্রিয়াটাকে উনি মানে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে না রেখে উনি যখন ক্রাইসিসে করেন তখন ওদেরকে ডাকেন। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে উনি তো কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ, সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ বলা যাবে না, এই ধরনের কোনো দৃশ্যমান অবস্থাকেল তো আমি দেখিনি। যে কেন বলা যাবে না, উনি তো জানেন সেই সংস্কারটা কতটুকু করা সম্ভব। আমার কাছে যে মনে হয় এই সম্পর্কে ওনার কোনো ক্লিয়ার ধারণা নেই যে আসলে কতটুকু সংস্কার উনি করতে চান। হ্যাঁ, এখানেও তিনি একটা কনফিউশন জারি করে রেখেছেন। কতটুকু বিচারটা আসলে করা সম্ভব হবে, কতটুকু করা সম্ভব, এই বিষয়টা ওনার কাছে ক্লিয়ার না। আমার কাছে তো, না, মনে হচ্ছে সরকার যে আসলে ঠিকমতো কাজ করতে পারছে না, নানা জায়গায় বাধাগ্রস্ত হতে হচ্ছে, এর পেছনে কি রাজনৈতিক দলগুলোর আসলে কোনো দায় নেই? রাজনৈতিক দলগুলোর আপনি কিভাবে দেখেন, সাব্বির আহমেদ? না, এটা আপনি আপনি হয়তো এটা ঠিকই বলেছেন যে রাজনৈতিক দলেরও কিছুটা দায় আছে, এটা আমি অস্বীকার করি না। যে সেই 5 তারিখের পর থেকে আপনি দেখুন যে সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় আমরা এই বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে তাদেরকে বসানো হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমরা লক্ষ্য করেছি যে একটি দলের স্থানীয় পর্যায়ের নেতারা তারা নানান রকম চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে। এটাও বাস্তব সত্য। শুধুমাত্র যে এনসিপি এটার জন্য, এনসিপি লুটরাইট, মব ভায়োলেন্স করছে, চাঁদাবাজি করছে তা নয়। আমরা কিন্তু অন্য দলের ক্ষেত্রেও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি মানে, সবার দাবি যেহেতু নির্বাচন, আপনাকে তো আপনার ডুয়েবল এজেন্ডার জায়গাটা ঠিক করতে হবে। আপনি কি করতে পারবেন, কতটুকু করতে পারবেন, এই জায়গাটা তো আপনাকে সেট করে নিতে হবে। রাজনৈতিক দলগুলো 5ই আগস্টের পরে এই ব্যবস্থা, এদেরকে তো আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার যে বন্টন, সেটা তো আপনিই করেছেন, অন্য কেউ তো করে নাই। সুতরাং আপনি হয়তো উনি হয়তো করেছিলেন এই
ইচ্ছা থেকে যে এই দলগুলো হয়তো ওইভাবে তাকে সহযোগিতা করবে, হয়তো ক্ষেত্র বিশেষে তারা সেটা করেনি, বাট তারা মানে ধরেন যারা 50% রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধায় আছে তারা মনে করছে যে আমরা ক্ষমতায় গেলে এটাকে 100% করতে পারবো। রাজনৈতিক দলগুলোর বাস্তবতা হচ্ছে তারা তো চাইবেই, তারা ক্ষমতায় যেতে চাইবে। তা আপনি এই বাস্তবতাকে অস্বীকার করে তো লাভ নেই, আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। জি বেশিক্ষণ জি, ডক্টর সাব্বির আহমেদ। তানভীর হোসেন, একই বিষয় আপনার কাছে, যেমনটি ডক্টর সাব্বির আহমেদ বলছিলেন যে যে রাজনৈতিক বাস্তবতা এটি আসলে মানতে হবে। এই যে বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, অন্তর্বর্তীকালীন সরকার তারা তো কেউ আসলে রাজনীতিক নন। তারা কি এই যে রাজনৈতিক কৌশল, রাজনৈতিক কথাবার্তা, পলিটিশিয়ানদের ভাষা, এগুলো কি তারা বুঝতে পারছেন অথবা বোঝেন? কতটা বোঝেন আপনার কাছে মনে হচ্ছে তানভীর হোসেন? ধন্যবাদ। আমি বরং আপনার আগের প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। প্রথমত হলো, রাজনৈতিক দলগুলোর কোনো দায় নেই। কারণ হলো যে আপনি যখন সরকার গঠন করলেন, সরকার আপনি বললেন যে আপনাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, তাহলে ছাত্রদের দায় দায়িত্ব আছে। আপনার রাজনৈতিক দলগুলো তো আপনাকে নিয়োগ দেয়নি, সুতরাং তাদের কাঁধে কেন আপনি দায় চাপাবেন? আপনি কি সরকার কি একটি বারও বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত মাঠে আছে, এনসিপি এবং জামাত ছাড়া কারো কাছে কোন রকম হেল্প চেয়েছে যে আমরা এই কাজটা করতে চাই, আমরা নির্বাচন করতে চাই, কিংবা আমরা এরকম একটা জিনিস করতে চাই, আপনাদের সাহায্য দরকার? তারা তো প্রথম থেকে একটা বিরাজনৈতিককরণ ফর্মুলাতে তারা এগিয়েছে। তো আপনি যখন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোন রকমের আপনি হেল্প চাইবেন না, বরং তাদেরকে প্রতিনিয়ত আপনার প্রশ্ন বানে আপনার কথায় তাদেরকে জর্জরিত করবেন, প্রতিনিয়ত আপনি যখন তাদের বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক নেতাদেরকে আপনি আক্রান্ত করবেন, আপনি বিভিন্ন লেভেলের যতজন, ফর এক্সাম্পল আপনি যখন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সব জায়গায় আপনি একসাথে সব মানে সব ভেঙে দিবেন, সব পরিষদ আপনি ভেঙে দিবেন। তো আপনি তো কোনোভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আপনি সাহায্য চাননি, নট ইভেন আপনি ভার্বালিও তো বলেননি। যে জায়গাটাতে প্রবলেম হচ্ছে, এই যে রাজনীতির সাথে যে তাদের যে দূরত্ব, এই দূরত্ব তারা ফিল করতে চেষ্টা করেছেন এনসিপি কে দিয়ে। এনসিপি তো একটা নবিশ একটা দল, এবং তাদের বিরুদ্ধে তো অভিযোগের অন্ত নেই। সো আপনি আপনার নিজের সন্তানকে একটা মানে ফ্রাঙ্কেনস্টাইন বানাবেন, এবং আপনি অভিযোগ আরেকজনের কাঁধে কেন চাপাবেন? অভিযোগের দায় দায়িত্ব অবশ্যই ডক্টর ইউনূস এবং তার পরিষদকে নিতে হবে। সমস্যা যেটা হয়েছে, আপনারা যদি একটু ঐতিহাসিকভাবে খেয়াল করেন, আপনারা দেখবেন 2007-08-এ যখন ঘটনাগুলো ঘটে, তখন কিন্তু এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য ডক্টর হোসেন জিল্লুর রহমানের মতো একজন ছিলেন, যিনি এই ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছিলেন। এখন পর্যন্ত এই পলিটিক্যাল ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সরকারের কোনো উপদেষ্টা সরাসরি কাজ করছে না, এবং সবাই যেটা করছে সবকিছু প্রধান উপদেষ্টার কোর্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে বলতো এখন প্রধান উপদেষ্টার কোর্টে উত্তর তাদেরকে দিতে হবে। আপনি ক্রাইসিস ক্রিয়েট হয়েছে এটা জেনেও আপনি অভিযোগ করা যাবে কি করা যাবে না, আপনি নাটকীয়তা করছেন, ক্রাইসিসটা ম্যানেজ করার চেষ্টা করছেন না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি দেখেন, আজকে সারাদিনে একজন উপদেষ্টা কোন রকমের কোনো কথা বললেন না প্রজাতন্ত্র কর্মচারীদের সুবিধা অসুবিধা যাই হোক। আমি মনে করি এই হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সবাই ভুল করছে, কিন্তু তাদের সাথে আলোচনা করার জন্য তো একজন উপদেষ্টা বা সেই লেভেলে সমপর্যায়ের একজনকে এগিয়ে আসতে হবে। ক্রাইসিস ম্যানেজ করার জন্য তো আপনি এনসিপির বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দিবেন, তারা বড় বড় কথা বলবে, তারা আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলবে, তাহলে কি আপনি মনে করেন ক্রাইসিস ম্যানেজ হয়ে যাবে? আর এই মানুষগুলো তো, তারা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরিতে জয়েন করেছে, তাদেরকে আপনি একেবারেই তাদেরকে বিদায় করে দিবেন, আগের মতো আপনি আনসারদেরকে যেভাবে পিটিয়ে আপনি সচিবালয় ছাড়া করেছেন সেভাবে সম্ভব হবে? কখনো না। আপনাকে অবশ্যই এই ক্রাইসিসকে হয় ম্যানেজ করতে হবে, অথবা এই ক্রাইসিসের আউটপুট আপনার ঘরে যাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, তানভীর হোসেন যে কথাগুলো বলছিলেন, এই যে সরকারের রাজনৈতিক অনভিজ্ঞতা, আপনি কি মনে করেন যে যে ক্রাইসিস তৈরি হচ্ছে এটি এর মূলে অন্যতম একটি কারণ?
মানে অনভিজ্ঞতা। জি, রাজনৈতিক অনভিজ্ঞতা। জি, না তা তো বটেই। আমি তো পুরোপুরি একমত এর সাথে যে এটি তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, এবং যারা এই গভর্নমেন্টে আছেন তাদের কারোরই সেই অর্থে কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তবে যে প্রসঙ্গে মানে আমি মিস্টার তানভীরের সাথে একটু যোগ করতে চাই যে রাজনৈতিক দায়, আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো মানে তারা এই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরপরই তারা কিন্তু এই ইউনূস সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু নিয়ে নিয়ে তাদের দলের এক এক দলের পক্ষে। সেটা এই কথাটা আমি জোর দিয়ে বলছি, যে কারণে আমার কাছে মনে হয়েছে যে ইউনূসের অবস্থানের বিরুদ্ধে তারা কখনো শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থানও নিতে পারেন নাই। এটা তাদেরও দায়িত্ব ছিল। আমি মনে করি যে বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দল মিলে তারাও যদি নিজেরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মধ্যে থাকতেন, তারা যদি বলতেন যে আসলে মানে আজকে মানে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এতটা গড়িমসি করতে তিনি সাহস পেতেন না যদি রাজনৈতিক দলগুলো অন্তত পক্ষে নিজেরা সেই নিজেদের মধ্যে, বাট একটা বিষয়ে তো তাদের মধ্যে ঐক্যমত আমি দেখি, এখনো দেখছি আমি, সেটা হচ্ছে যে তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে একটা রূপান্তর চাচ্ছে, তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাচ্ছে। এই ব্যাপারে তো তাদের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু পথ পদ্ধতির হয়তো ভিন্নতা আছে। সেইটাকে সামনে রেখেও তারা যদি একটা মানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তারা রাখতে পারতেন, তাহলে সেটা তাদের মানে সেই প্ল্যাটফর্মের একটা প্রেশার কিন্তু আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর পড়তো বলে আমার মনে হয়। এই জায়গাতে আমি রাজনৈতিক দলগুলোর একটা দায় দেখি, এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। জি, ধন্যবাদ। জি, ডক্টর সাব্বির আহমেদ আপনাকে ধন্যবাদ এবং তানভীর হোসেন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সময় একদম শেষ, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনারা দুজনই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও অন্য কোনো দিন কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।